বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে না। পিআরও আগে স্থানীয় ভোট চাওয়ার ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা, বলছে জামায়াত। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ, উত্তরাঞ্চলের পদযাত্রায় নেতারা। রক্তাক্ত জুলাইয়ের 7 তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেড। আসে বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা। হল বন্ধ হয়ে গেলে আন্দোলনের হাল ধরেন বেসরকারি শিক্ষার্থীরা। এবং ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা। বরগুনায় সরকারি হাসপাতালের চেয়ে 3 গুণ বেশি শনাক্ত হচ্ছে বেসরকারিতে। একে অপরকে দুষছেন স্বাস্থ্য বিভাগ, ক্লিনিক মালিকরা। ভোরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, জনগণের স্বার্থেই সংস্কার হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এখনো চলমান। যদিও সংস্কারের আন্তরিকতার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে রাজনৈতিক দলগুলোর। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানান, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের 243টি সুপারিশের মধ্যে 141টি, জনপ্রশাসনের 208টির মধ্যে 187টি, দুদক সংস্কারের 47টির মধ্যে 46টি এবং বিচার বিভাগীয় সংস্কারের গুরুত্বপূর্ণ 89টির 62টি প্রস্তাবে একমত বিএনপি। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে বিএনপিকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা অস্পষ্ট জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কোনো ধারণার সঙ্গে তারা একমত নন। সংখ্যানুপাতিক পদ্ধতি পুরো নির্বাচনী ব্যবস্থাকে বদলে দেবে উল্লেখ করে তারা বলেন, সংস্কার জনগণের স্বার্থেই করতে হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। সেটাতে কিছু অস্পষ্টতা আছে। তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের কারণ? খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে, এটা হয় না। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন দেরি হলে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়বে, এজন্য দ্রুত নির্বাচন জরুরি। এদিকে সংস্কার ছাড়া ভোট হলে জাতীয় ঐক্য ধরে রাখা কঠিন হবে। জাতীয় নিরাপত্তা ও ঐক্যমত্য নিয়ে সংলাপে একথা বলেছেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যমত্য অপরিহার্য শিরোনামে জাতীয় সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
ঐক্যে কিন্তু আমরা জাতীয় সংলাপে দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি মোকাবেলায় নানা পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজনৈতিক যে বিপদের মধ্যে আমরা আছি, এই বিপদের সঙ্গে মোকাবেলার জন্য তাদের যে সামরিক প্রস্তুতি, তাদের যে অন্যান্য চিন্তার প্রস্তুতি, তাদের যে অপরাপর বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা, এই ক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ ট্রেনিং দরকার। ঘরে পাশে নেপাল কি করে বিভাজিত একটা সমাজকে ঐক্যবদ্ধ করলো অভ্যন্তরীণভাবে, এবং সেই ঐক্যের ভিত্তিতে দাঁড়িয়ে কিভাবে দুই বড় শক্তিকে তারা ম্যানেজ করছে, এটাও কিন্তু দেখবার বিষয়। একটা জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরি করবেন, তাদের মধ্যে মতপার্থক্য সত্ত্বেও এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে তারা জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো আলাপ করবেন এবং সমাধান নির্ণয় করবেন, জাতিকে দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তত বাড়বে। জামায়াতের প্রতিনিধি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই তাদের, তবে যেনতেন নির্বাচন মানবেন না তারা। গণ অধিকারের নেতারা বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আবারও গণ অভ্যুত্থান হতে পারে। এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে। ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, আমরা এরকম একটা পরিবর্তন চাই। যদি তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আবার আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্র একটা অংশ হতে পারে। সংলাপে বিএনপির শীর্ষ নেতারা বলেন, জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সংসদে, আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকবে না বলেও মনে করেন নেতারা। বৈষম্যমুক্ত সমাজ করতে হলে বিশাল ঐক্যের প্রয়োজন আমাদের জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে এবং সকল চিন্তাবিদ বুদ্ধিজীবীদের মধ্যে। ইলেকশনে যাব না, ইলেকশনে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে তারপরে আমরা নির্বাচনে যাব, ইটস এ ডে ড্রিমিং, ইটস এ পাইপ ড্রিম। এটা হতে পারে না কোনোদিন। বাংলাদেশের মানুষ তর্ক করছে, বিতর্ক করছে, আলোচনা করছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি, তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক অর্থনীতি, সামরিক সক্ষমতা বাড়ানো সহ নানা বিষয়ে পরামর্শ উঠে আসে জাতীয় সংলাপে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। চাঁপাইনবাবগঞ্জে পথসভায় দলটির শীর্ষ নেতারা বলেন, অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের পক্ষে দেশের মানুষ। ভারতের আগ্রাসন বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে বলেও জানান তারা। সাইফুর রহমান রকির রিপোর্ট। তারুণ্যের পদচারণা, বজ্রকণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এনসিপি উত্তরের জনপদ ঘুরছেন নাহিদ আক্তার, হাসনাত সার্জিসরা। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা দেন এনসিপি নেতারা। এ সময় এক পথসভায় জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের পক্ষে বাংলাদেশ। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই আপনাদের মনের দাবি। সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার মোড়ে আরেকটি পথসভা করেন এনসিপি। এ সময় গোয়েন্দা সংস্থা ও ডিসিএসপিদের ভূমিকার বিষয়ে সতর্ক করেন নেতারা। প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও,
সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। আর পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধার ভিত্তিতে রাজনীতি ও দেশকে এগিয়ে নেয়ার আহ্বান নাহিদ ইসলামের। স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। রক্তাক্ত জুলাইয়ের 7 তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। এদিন সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। আন্দোলন নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে আসে নানা বক্তব্য। রাজপথ আর রাজনীতির মাঠ দুক্ষেত্রেই উত্তাপ বাড়তে থাকা এই দিনের ঘটনা প্রবাহ জেনে আসব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। সংস্কার করতে যাচ্ছি, এত কোটা আমাদের দরকার নেই। বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন। আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়ব। সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ আর 10টা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এই সকল কর্মসূচির মধ্য দিয়েই। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি, বাংলা ব্লকেট। 7 জুলাই 2024 বিকেল 3টা থেকে দেশব্যাপী শুরু হয় এই কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানীর মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। শুধু ঢাকা নয়, পুরো দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে পালন করা হয় বাংলা ব্লকেট। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামের রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনেই। এদিন 4 দফা থেকে সরে কোটা বাতিলের 1 দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কোটা আন্দোলনকে নিয়ে এদিন আওয়ামী সরকারের বিভিন্ন মহল থেকেও আসে একই রকম মন্তব্য। এদিকে কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের তরফ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও সার্জিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান শিক্ষার্থীরা। এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বিকেল 3:30টা থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 6 মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুল সহ 23 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। ঢাকার সিনিয়র বিশেষ জজ জাকির হোসেনের স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, পরবর্তী ধার্য তারিখ 20 জুলাই আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে। এর আগে রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 23 জনের মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মালয়েশিয়া থেকে পাঠানো 3 বাংলাদেশি জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন করে তিনি আরও বলেন, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে 5 জনের কথা বলেছেন তারা দেশে আসেনি, তাদের বিষয়ে তদন্ত করে দেখা হবে। এরা কোনো জঙ্গি নাই, আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন, ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওখানকে থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে, আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাই নাই, আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু
প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে, এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ আমলের কালাকানুন ফিরিয়ে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার বিকেলে রাজধানীর টোলারবাগে জুলাই অভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লার অসুস্থ স্ত্রী নাইমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় বিএনপির পরিবারের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উপহার তুলে দেন তিনি। আমরা বিএনপি পরিবারের পক্ষ হয়েছেন আমাদের দলের স্বাস্থ্য বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করা হয়েছে। সেই অধ্যাদেশের আমরা বহু নমুনা দেখেছি ফ্যাসিবাদের আমলে। তো ফ্যাসিবাদের আমলে যে নমুনাগুলো দেখেছি তার প্রতিফলন কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই অর্ডিন্যান্সের মধ্যে সেটি থাকবে? হয়তো প্রথমে সুস্পষ্টভাবে সেটা নাই, কিন্তু অন্যভাবে সেটি কোথাও না কোথায় সেটা রাখা হয়েছে। সেই কালা কানুনের অবশিষ্টাংশ এবং তার যে বিভিন্ন ভগ্নাংশ কেন এই সরকারের যে আইন করছেন, যে অর্ডিন্যান্স করছেন তার কারবালাকে স্মরণ করলেন ইমাম হুসাইনের ভক্তরা। পুরান ঢাকা, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় তাজিয়া মিছিল। প্রতীকী হিসেবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের বিয়োগান্তর দৃশ্য এবং ইয়াজিদের নির্মমতা। অত্যাচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার নাম পবিত্র আশুরা। শফিকুজ্জামান রুবেলকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পরনে কালো পোশাক, মাথায় কালিমা সম্বলিত ফিতা, শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। কখনো গীতে, কখনো মাতমে, আবার করুণ সুর স্মরণ করাচ্ছে ঐতিহাসিক কারবালার অমানবিকতার গল্প। কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে তাজিয়া মিছিলে। রোববার হোসেনি দালান ইমামবাড়া থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শুরু হয় তাজিয়া মিছিল। বিবি কাটোলা, জারি মোবারক, জুলজেনা, হাতে লম্বা বাঁশের মাথায় প্রতীকী আলাম, খালি পায়ে পথ পাড়ি দিয়েছেন খুশি মনে। হুসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার টানে আমরা এখানে আসছি। যে পর্যন্ত এই পৃথিবী বাইচা থাকবো ওই পর্যন্ত যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, প্রতি বছরে আসুম ইনশাআল্লাহ। ও শিখুক যে এটা আমাদের মুসলমানদের জন্য এই মুহররমের মাসটা কতটা গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা বলছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও শ্রদ্ধায় প্রতি বছরই তারা অংশ নেন এ আয়োজনে। তাকে সম্মান জানানোর জন্য আলাম ধরে তারা তো আমাদের জন্য কষ্ট করছে, আমরা তাদেরকে স্মরণ করি আর কি 10টা দিন। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেন শিয়া মুসলিমরা। ইমাম হোসেনের সেই আত্মত্যাগরে আমরা সবসময় স্মরণ করি। হক পথে যারা আছে কখনো বাতিলের হাতে বায়াত করবে না, সারেন্ডার করবে না। সো এই মেসেজটা আমাদের নিউ জেনারেশনকে আরো আগে নিয়ে চলতে হবে। মুসলিমদের মাঝে ঐক্য থাকলে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না বলে জানান আয়োজকরা। যে কোনো অপশক্তিকে আমরা পরাভূত করতে পারবো যদি আমরা এক হয়ে থাকি। ইমাম হোসেন ইসলাম এই শিক্ষাটাই আজকে এই 10ই মুহররমের মাধ্যমে দিয়ে গেছেন। মহরম মাসের 10 তারিখ শুধু শোককে বহন করে না, বরং ত্যাগের শিক্ষা আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। তাই তো যুগে যুগে আশুরা এসেছে সত্য উচ্চারণের এক ঐতিহাসিক দলিল হিসেবে। ঐতিহাসিক তাজিয়া মিছিল থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে শোকাবহ পরিবেশে পালিত হয় পবিত্র আশুরা। কারবালার প্রান্তরে শোকাবহ দিনটিকে নানা আয়োজনে স্মরণ করে মুসলিম সম্প্রদায়।
কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। তারই স্মরণে হাজার বছর ধরে 10 মুহররম শিয়া সম্প্রদায়ের হাই হোসাইন ধ্বনিতে এই মাতম। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে বিভিন্ন জেলায় তাজিয়া মিছিল বের করা হয়। মাতম আর চোখের জলে প্রিয় নবী দৌহিত্রের আত্মত্যাগকে স্মরণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতীকী হিসেবে শোভাযাত্রায় স্থান পায় পতাকা, কফিন সহ নানা জিনিস। মিছিল থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সমগ্র মানুষকে এই বার্তাটা দেওয়া যে আমরা সত্যের পথে আমরা আছি আর কি। পবিত্র আশুরা উপলক্ষে নানা স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। কারবালার এই মর্মান্তিক ঘটনার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা বলে জানান আলেম সমাজ। 1400 বছর ধরে আমরা সেই ইমাম হোসেনকে অনুসরণ করছি, যেন আমরা সবসময় সকল মাজলুমের পক্ষে থাকি। এদিকে দিনটি উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আশুরা শুধু শোকের দিন নয়, বরং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অঙ্গীকারেরও দিন। ইসলামের ইতিহাসে কারবালার এই আত্মত্যাগ মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। কনক আজাদ, সময় সংবাদ। কারবালার বিষাদময় ও মর্মান্তিক ঘটনার স্মরণে পবিত্র আশুরায় চট্টগ্রামে বের করা হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজার হাজার নারী পুরুষ। বিশ্ব মুসলিমকে এক হওয়ার বার্তা দেওয়া হয় মিছিল থেকে। নানা বিধিনিষেধের পাশাপাশি ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাই হুসাইন ধ্বনিতে সুখের মাথম, একই আওয়াজ একই সুর চট্টগ্রামে ইমাম হুসাইনের প্রতীকী কাফেলা জুড়ে। এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্র ইমাম হুসাইনের পুরো পরিবার নির্মমভাবে শহীদ হন। সেই হৃদয় বিধারক ন্যায় ও ত্যাগের কাহিনী আজও নাড়া দেয় গোটা মুসলিম উম্মাকে। বিষাদময় ও মর্মান্তিক ঘটনাকে প্রতীকী কাফেলার মাধ্যমে তুলে ধরে প্রতি বছরের মতো বর্ণাঢ্য তাজিয়া মিছিলে এতে অংশ নেন হাজারো নারী পুরুষ। ইসলামের জন্য আমার হুসাইন শহীদ হয়েছেন, আমরাও ওনাকে প্রতি বছর স্মরণ করি, এইটাই আমাদের প্রত্যাশা। আমরা ওনাদেরকে স্মরণ করছি, এই দিনটাকে আমাদের স্মরণ করা উচিত, সকলেই স্মরণ করা উচিত। শিয়া সুন্নি নয়, কেউ নয়, সবাই মিলে স্মরণ করা উচিত আমাদের। অন্যায়ের বিরুদ্ধে আমরা মুসলিম উম্মাহ এক হয়ে আমরা সোচ্চার থাকব। 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ শোকের মিছিলে থেমে থেমে কখনো কারবালার আদলে তলোয়ার যুদ্ধ, আবার কখনো বাদ্যযন্ত্রে তালে তালে শোক প্রকাশ করা হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শোক মিছিলে শামিল হন পথচারীরা। তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে সকালে নগরীর সদরঘাট থেকে বের করা হয় মাসিয়া মিছিল। এতে অংশ নেন নারী পুরুষ সহ শত শত ধর্মপ্রাণ মুসলমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অথচ আক্রান্তের সংখ্যা দেখানো হচ্ছে শুধু সরকারি হাসপাতালের হিসাব, যেখানে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শনাক্ত হচ্ছে সরকারি হিসাবের 3.5 গুণের বেশি। এজন্য একে অপরকে দুষছেন স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুর উপসর্গ নিয়ে টেস্ট করতে আসা রোগীদের এ ভিড় বরগুনার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। প্রতিষ্ঠানটির তথ্য মতে প্রতিদিন গড়ে 200 মানুষ ডেঙ্গু পরীক্ষা করান, যাদের মধ্যে অর্ধেকের বেশি শনাক্ত হচ্ছেন। একই চিত্র জেলার সব বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের। যে রোগীগুলো ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসে তাদের ভিতরে ম্যাক্সিমাম পজিটিভ আসে, প্রায় 50% বেশি পজিটিভ পাওয়া যাচ্ছে। এক মাসে আমাদের 1500 থেকে 1600 টেস্ট করানো হয়েছে ডেঙ্গু টেস্ট, তার ভিতরে 500 থেকে 600 টেস্ট পজিটিভ আসছে। বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু পরীক্ষার সক্ষমতা মাত্র 100 জনের, আর তাই বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। গত জুনে সরকারি হিসাবে জেলায় আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে 2110 জন, কিন্তু বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তথ্য মতে জুনে 18,000-এর বেশি টেস্টে 7,200 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, বাড়ছে উদ্বেগ। বরগুনায় প্রকৃত ডেঙ্গুর যে তথ্য, সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আসলে এই বেসরকারি হাসপাতালে যে টেস্টগুলো হয় তার সাথে সরকারি একটা সমন্বয় ঘটানো যায় কিনা, এই সমন্বয় ঘটাতে পারলে কিন্তু আমরা বরগুনার প্রকৃত চিত্র পেতে পারতাম। প্রতিদিন রোগী ভর্তি
90-200 একসাথে এই 190-এর বের হওয়া সম্ভব না বিধায় আমরা সাপোর্ট 50% দিতে পারছি। তথ্যের সমন্বয় না থাকায় একে অপরকে দুষছে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। জুন 2025 মাসে টেস্টের আমাদের পরিসংখ্যান বলতে 18,000-এর বেশি হবে, যার মধ্যে 40%ই পজিটিভ। আমাদের এই তথ্য স্বাস্থ্য বিভাগ নিচ্ছে না। যদি এই তথ্য নিত তাহলে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি প্রকৃতি চিত্র ধরা পড়ত। যারা রেফার্ড হয়ে যাচ্ছে অথবা বেসরকারি পর্যায়ে যে টেস্টগুলো আছে সেগুলো যদি যোগ হতো তাহলে কেসের সংখ্যা আরো বাড়তো। তাদের কাছ থেকে কোনো রকম সহায়তা পাওয়া যাচ্ছে না। আক্রান্তের সংখ্যা বাড়ায় গত 14 জুন বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। চিকিৎসক সংকটে পিরোজপুর জেলা হাসপাতাল। 34টি চিকিৎসক পদের বিপরীতে শূন্য 20টি। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। জনবল সংকটে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। সিভিল সার্জন বলছেন, নতুন পদায়ন করতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জিয়াউল হকের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে উপচে পড়া ভিড়, শয্যা সংকটে রোগীর জায়গা হয়েছে মেঝেতে। পিরোজপুরে সরকারি স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় জায়গা সদরের জেলা হাসপাতাল। 2009 সালে হাসপাতালটি 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয়। তবে বর্তমানে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবাদান। কর্তৃপক্ষের তথ্য মতে 34টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র 14 জন। রোগী ও স্বজনরা জানান, অন্তর্বিভাগে দিনে একবার রোগী দেখতে আসেন চিকিৎসক। জটিল রোগে আক্রান্তদের পাঠানো হয় বরিশাল মেডিকেল ও খুলনা মেডিকেলে। ডাক্তারের সংকটের কারণে আমাদের রোগীর শেষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না। ডাক্তার দাইতে আইছে আর বসে আছি, কোনো ডাক্তার পাইতে আসি না। এটা হইছে একটা আকরা যে এই জায়গায় এমন একটা সমস্যা, কোনো ডাক্তারও পাবো না, কিছু না, যাওয়া লাগবে আবার বাইরে গেলে 1000 টাকা বিল। বেশি বেশি ডাক্তার থাকলে আমাদের একটু কষ্ট কম হইতো। জনবল সংকটে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আমাদের 100 বেডের হাসপাতাল, প্রায় সময় নিয়ার অ্যাবাউট 200 পেশেন্ট ভর্তি থাকে। ফলে হয় কি যে আমরা পেশেন্টগুলোকে যে আরও নিবিড়ভাবে চিকিৎসা দিতে আমরা অনেক ক্ষেত্রে পারি না। সিভিল সার্জন বলছেন, নতুন পদায়ন করতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি আমাদের যে শূন্য পদগুলিকে পূরণ করার জন্য। তো আমরা আশা করি অচিরেই হয়তো আমাদের লোকজন চলে আসবে এবং আমরা রোগীদের সেই সেবাটা আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে পিরোজপুর জেলা হাসপাতালের 3 বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে অন্তত 800 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ। চলতি বছরের 6 মাস পার হলেও এখনও এনবিআরের ফাইলে আটকে আছে এবারের বর্ষপণ্য আসবাবপত্র শিল্পকে দিতে চাওয়া বন্ড সুবিধা। রপ্তানি বাজার সম্প্রসারণে আশার বাণী নয়, কার্যকর উদ্যোগ দেখতে চান উদ্যোক্তারা। রপ্তানি পণ্য ও খাত বহুমুখীকরণে আসবাবপত্র সহ সম্ভাবনাময় নতুন খাতে দ্রুত বন্ড সুবিধা দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারির পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমরা এখন এক্সপোর্ট না করলে এই ইন্ডাস্ট্রিগুলো আসলে বেশি দিন টিকবে না। আরএমজি সেক্টরের এক্সপোর্ট বাড়লো, তার মধ্যে যে কয়েকটি নীতি এইটাতে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে বন্ড একটা। আসবাবপত্র এই শিল্পের অভ্যন্তরীণ বাজার 30,000 কোটি টাকার। বাৎসরিক চাহিদার প্রায় শতভাগই পূরণ করছেন দেশীয় উদ্যোক্তারা। সময়ের সঙ্গে দেশে দাপট বাড়লেও পিছিয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারে, এমন পরিসংখ্যানই দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির তথ্য 2020-21 অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় ছিল $7,95,00,000। 2024-25 অর্থ বছরে যা নেমেছে $4,55,00,000। অথচ আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা গ্লোবাল মার্কেট ইনসাইটের তথ্য, বর্তমানে আসবাবপত্র শিল্পের বিশ্ববাজারের আকার $693.8 বিলিয়ন বা $69,380 কোটি। 2034 সালে যা হবে $1.09 ট্রিলিয়ন বা $1,09,000 কোটি। ক্রমবর্ধমান এই বিশ্ববাজার ধরতে চলতি বছরের প্রথম দিন 2025 সালের জন্য বর্ষপূর্ণ ঘোষণা করা হয় আসবাবপত্রকে। রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর রপ্তানি বাজারে সম্ভাবনার দুয়ার খুলতে সামনে আসে কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা। আশাবাদী উদ্যোক্তারা বলছেন, গেল 6 মাসে দাপ্তরিক কাজ শেষ হলেও এখনো মিলেনি এই নীতি সহায়তা। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয় সহ এনবিআর সবাই সহযোগিতা করেছেন। জানি না বাজেটে আমাদের ইয়েটা কেন পাস হয়নি। আসলে এটা না হওয়া পর্যন্ত যতই আমরা চেষ্টা করি না কেন, ফার্নিচার এক্সপোর্ট আসলে ওইভাবে আমরা করতে পারবো না। আমরা র মেটেরিয়ালসগুলো আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। যে ট্যাক্স, এটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনে আমরা টিকতে পারছি না।
আমরা অনেক বায়ার আমাদের এখানে ঘোরাঘুরি করছে। অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি আয় বাড়াতে সম্ভাবনাময় খাতে বন্ডের মতো নীতি সুবিধা শুধু দিলেই হবে না, নিশ্চিত করতে হবে এর সঠিক ও সর্বোচ্চ ব্যবহার। বন্ডের এই ফ্যাসিলিটিগুলো নতুন নতুন সেক্টরকে দেওয়াটা আমি মনে করি যে ভালো একটা পদক্ষেপ। পণ্য বহির্মুখীকরণের কথা আমরা বলি রপ্তানির ক্ষেত্রে, সেইটাও আমার জন্য ভালো হবে। 2 বছর পরে যদি আমরা টেস্ট করে দেখি যে এটার আসলে অপব্যবহার হচ্ছে না, তখন কিন্তু আমাদের একটা বিরাট সম্ভাবনা থাকবে যে অন্যান্য সেক্টরেও আমার এটাকে এক্সপ্যান্ড করার এই অভিজ্ঞতাটা নিয়ে। এদিকে আসবাবপত্র রপ্তানিকারকরা শিগগিরই বন্ড সুবিধা পাবেন বলে বরাবরই আশ্বস্ত করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যেন জলে পড়েছে পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পের 6,500 কোটি টাকা। বছর না যেতেই নদীর গভীরতা ফিরে গেছে আগের অবস্থানে। বন্দরে ভিড়তে পারছে না বিদেশি জাহাজ। এত বিশাল ব্যয়ে বাস্তবায়ন করা প্রকল্পের কার্যকারিতা এবং স্বচ্ছতা নিয়ে এখন উঠেছে নানা প্রশ্ন। বন্দর চেয়ারম্যান বলছেন, ড্রেজিংয়ের সময় বন্দরটি সচল না করাটাই ছিল ব্যর্থতা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। 2016 সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পায়রা সমুদ্র বন্দর। শুরু থেকেই এই বন্দরের প্রধান প্রতিবন্ধকতা ছিল চ্যানেলের প্রয়োজনীয় গভীরতার অভাব। শুরুতে রামনাবাদ চ্যানেলের প্রাকৃতিক গভীরতা ছিল গড়ে 6.3 মিটার। এই নাব্যতা ধরে রাখতে 2020 সালে 413 কোটি 33 লাখ টাকা ব্যয়ে শুরু হয় রক্ষণাবেক্ষণ ড্রেজিং প্রকল্প। এতে বড় জাহাজ চলার মতো নাব্যতা না আসায় হাতে নেওয়া হয় আরও বড় প্রকল্প ক্যাপিটাল ড্রেজিং। দেশের চরম ডলার সংকটের মধ্যেও 2022 সালে রিজার্ভ থেকে প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে শুরু হয় পায়রার ড্রেজিং প্রকল্প। কিন্তু 2023 সালের মার্চে হস্তান্তরের পর মাত্র 6 মাসের মধ্যেই আবারও পলি জমে চ্যানেলের গভীরতা নেমে আসে পূর্বাবস্থায়। বর্তমানে ভাটার সময় গড়ে 5.9 মিটার, জোয়ারেও মাত্র 6.5 মিটার গভীরতা থাকে। ফলে নাব্য সংকটে ভিড়তে পারছে না বিদেশি জাহাজ। বন্দরের বর্তমান চেয়ারম্যান বলেন, ড্রেজিং এর সময় বন্দরটি সচল না করাটা ছিল ব্যর্থতা। যে সিনক্রোনাইজেশন হওয়ার কথা ছিল ড্রেজিং এর সাথে পায়রা বোট সচল করা, সেই সিনক্রোনাইজেশনটা হয়নি। ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ থেকে 10.5 মিটার গভীরতার কথা জানালেও তখন কাজে আসেনি এ নাব্যতা। কারণ ফার্স্ট টার্মিনাল নির্মাণ কাজ শেষ না হয় চ্যানেলে মাদার ভেসেল ঢুকতে পারলেও জেটিতে ভিড়তে না পারায় লাইটারাজের মাধ্যমেই পণ্য খালাস করতে হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, চ্যালেঞ্জের পাশাপাশি পায়রা বন্দরে রয়েছে বিপুল সম্ভাবনা। শুধু দরকার নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ধরে রাখা এবং প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার। বন্দরের কাজকর্মগুলা সুচারুরূপে করতে হবে। চ্যানেল কন্টিনিউয়াস ড্রেজিং লাগবে চ্যানেলে। এখানে বাল্ক কার্গোগুলি যদি কন্টিনিউ করে, তাহলে পোর্টটা রান করতে থাকলে আস্তে আস্তে পটুয়াখালীর আশেপাশের এলাকাটা ফিনান্সিয়ালি, ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করবে। এ পর্যন্ত পায়রা বন্দরে পণ্য খালাস করেছে 529টি বিদেশি ও 3,426টি দেশীয় লাইটারেজ জাহাজ। এ থেকে সরকার রাজস্ব আয় করেছে প্রায় 2,079 কোটি টাকা। অন্যদিকে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় 6,500 কোটি টাকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেশে এবার বোরো উৎপাদন ভালো হয়েছে। সরকারি গুদামে মজুত আছে প্রায় 14 লাখ টন চাল। তারপরও বাজারে কমছে না দাম। পাইকার আর খুচরা বিক্রেতারা সবাই দাম বৃদ্ধির জন্য দুষছেন মিল মালিক আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে 13,82,775 মেট্রিক টন চাল মজুত আছে সরকারি গুদামে। তারপরও গেল 1 মাসে কেজিতে 7 থেকে 8 টাকা বেড়েছে চালের দাম। উৎপাদন কিংবা সরবরাহের সমস্যা না থাকলেও চালের দাম আকাশ ছোঁয়া কেন, তার উত্তর খুঁজছেন খুচরা ক্রেতা বিক্রেতা উভয়ই। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 79 থেকে 82 টাকায়, আটাশ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। বাড়তির দিকে রয়েছে নাজিরশাইল, পাইজাম সহ অন্যান্য চালের দরও। কাস্টমার প্রতিদিনই বলে যে ভাই আজকে দাম রাখেন একদম, কালকে আসলে আরেক দাম বলেন, তখন আমাদের কাস্টমারকে বুঝে নিতে হয়। বস্তায় 300 টাকা চালের দাম বেশি হয়, তাহলে তো আমরা সাধারণ জনগণ কিভাবে আমরা চলবো? সিজন আইলে 1 টাকা 2 টাকা বাড়ে, কিন্তু এত বাড়ে না, কমের কথা। কেনার বাইরে চলে যাচ্ছে আর কি,
কিন্তু না খেয়েও তো পাই নাই। চালের বাজারে অস্থিরতার জন্য মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা হচ্ছে। মিল মালিক প্লাস দোকানদার এরা দুজনের মধ্যে কোনো কারসাজি, মাঝখানে কোনো কারসাজি আছে, যার কারণে আমরা সাধারণ মানুষ হিসেবে এখন ভুগছি। চালের দাম কমাতে হলে মিলেরদেরকে সরকারে আয়ত্তে আনতে হবে যে দাম কেন বেশি। যেখানে আমরা ধান উৎপাদন, যেখানে চাল উৎপাদন, যেখানে বড় বড় মিলার আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে ওইখানে গেলে সমস্যার সমাধান হবে। বর্তমানে ধান, চাল ও গম মিলিয়ে সরকারের গুদামে মজুত আছে 17,68,276 মেট্রিক টন খাদ্যশস্য। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। গেল অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 316 কোটি 51 লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে যশোরের বেনাপোল কাস্টমস। এমন রেকর্ড গড়ার পেছনে কর্তৃপক্ষের জবাবদিহিতা, বাণিজ্যের স্বচ্ছতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সামনে আনছেন ব্যবসায়ীরা। তবে পণ্য খালাস জটিলতা কাটাতে পারলে রাজস্ব আদায় আরও বাড়বে বলে মনে করেন তারা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারত বাংলাদেশ স্থল বাণিজ্যের প্রায় 80% হয় বেনাপোল বন্দর দিয়ে। এই বন্দর দিয়েই বছরে প্রায় 40,000 কোটি টাকার পণ্য আমদানি ও 8,000 কোটি টাকার পণ্য রফতানি হয়। দ্বিপাক্ষিক এই বাণিজ্যিক কার্যক্রম থেকে বিপুল রাজস্ব পায় সরকার। গেল 2024-25 অর্থ বছরে বেনাপোল কাস্টমস থেকে 6,705 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় এনবিআর। অথচ বছর শেষে আদায় হয়েছে 7,021 কোটি 51 লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 317 কোটি টাকা বেশি। ওজন স্কেলে প্রকৃত যে ওজন সেটি দেওয়ার ফলে স্বচ্ছতা, জবাবদিহিতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বেনাপোল বন্দর দিয়ে যে পণ্য আমদানি হচ্ছে সেটা পরিবহনের ক্ষেত্রে পদ্মা সেতুর সুফল আমরা ইতিমধ্যে পাচ্ছি। বন্দর কর্তৃপক্ষের তথ্য, গেল অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 14,98,002 মেট্রিক টন পণ্য। কাস্টমস থেকে দ্রুত পণ্য খালাসে এখনও যেমন রয়ে গেছে নানান জটিলতা, তেমনই প্রায়ই শুল্ক ফাঁকি দেওয়ার ঘটনা ঘটছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। স্বচ্ছতা যদি আরো স্বচ্ছ হয় তাহলে আরো রাজস্ব আয় বাড়বে। পণ্য যদি আরো দ্রুত ছাড় করানো যায় এবং এক্সামিনের ব্যবস্থা যদি দ্রুত করা যায় তাহলে আমদানি আরো বাড়বে। 2023-24 অর্থ বছরে 5,948 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 6,167 কোটি 38 লাখ টাকার রাজস্ব আদায় করেছিল বেনাপোল কাস্টমস হাউস। সময় সংবাদ, বেনাপোল। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সাথে থাকবেন মাহাদি ধ্রুব। সাদেক, আপনাকে ধন্যবাদ। আলু খেকোদের কবলে বরিশাল বিভাগের বেশিরভাগ নদ নদী। দিনের পাশাপাশি রাতেও অন্তত 70টি স্পটে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙন হুমকিতে নদী তীরবর্তী এলাকা। অপূর্ব রিপোর্ট। প্রতি রাতে বরিশাল শহর ঘেঁষা কীর্তনখোলার চরমোনাইয়ে এভাবেই বালু উত্তোলন করা হয়। তবে এমন কর্মকাণ্ডে ভয়ে প্রতিবাদ তো দূরের কথা, টু শব্দ করে না কেউ। জাহাজ ভর্তি করা হয় বালুতে। সন্ধ্যার পর শুরু হয়ে চলে সকাল পর্যন্ত। শ্রমিকরাও অকপটে স্বীকার করেন বালু কাটায় বৈধতা নেই তাদের। প্রতিদিন 4-5টা এই নদীতে আর কেউ কাটে? সারি সারি এসব ড্রেজার জেলার হিজলা উপজেলার নয়াভাঙ্গনী নদীর গুয়াবাড়িয়া, হরিনাথপুর এবং মেঘনা নদীর গঙ্গাপুর, বদরপুর, আবুপুর, কোদালপুর, পট্টি এলাকা জুড়ে বালু উত্তোলনের হিরিক বলে অভিযোগ স্থানীয়দের। এখানে 17 বছর ধরে বালু কাটে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতৃত্বে বালু কাটছে সুজন বাহিনী, এখন বিএনপির নেতৃত্বে দেয় সুজন বাহিনী বালি কাটে। অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করার পরে নদীর পার ভেঙে যাচ্ছে। বালিটা উত্তোলন করলে হয় কি, এই পাড়টা আবার ভেঙে যাবে। ভেঙে গেলে এই যে কোটি কোটি টাকা প্রজেক্টটা থেকে আমরা ব্যাহত হব। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকেও অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এতে অনেক স্থানে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত এবং গভীরতা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলার শতাধিক প্রভাবশালী সমন্বয়ে গড়ে ওঠা এই সিন্ডিকেট স্থানীয় প্রশাসনকেও তোয়াক্কা করছে না। আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এই অবৈধভাবে তারা চুরি করে বালি তোলার দরুনে আমাদের ঘর বাড়িগুলো সব বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের কৃষি খাতে যত জমিগুলো ছিল জমিগুলো সব অনেক জমি কাটিয়া বালিগুলো নিয়ে গেছে। বিগত সরকারের সময় চলছে, এখন অন্তর্বর্তী সরকার এখনো অবৈধ বালু উত্তোলন হচ্ছে।
রাতে বালু উত্তোলনের তথ্য চেয়েছেন বরিশালের জেলা প্রশাসক, আর বিভাগীয় কমিশনারের হুঁশিয়ারি, শাস্তির আওতায় আনা হবে জড়িতদের। অবৈধ যারা আছে তারা কিন্তু রাতে সুযোগটা নিচ্ছে। আমরা খবর পাওয়া মাত্রই আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, নৌ পুলিশ, কোস্টগার্ড, আমাদের ম্যাজিস্ট্রেট ইউনিটদেরকে আমরা বলছি সেখানে অভিযান চালানোর জন্য। এটা নিয়ে আমরা সচেতন আছি, তবে আপনারা যদি আমাদেরকে এই ধরনের কোনো তথ্য দেন যেখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, আমরা এগুলো খুব কঠোর হচ্ছে। বরিশাল, ভোলা ছাড়াও পটুয়াখালীর আগুনমুখা, পায়রা, তেতুলিয়া এবং পিরোজপুরের বলেশ্বর নদীর সন্ন্যাসী এলাকায়, কঞ্চা নদীর চরখালী সহ বিভাগের 6 জেলার অন্তত 70টি স্পট থেকে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সুনামগঞ্জে সরকারি প্রকল্পের বালু অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। লালপুর এলাকায় সারের গুদাম নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ এক প্রতিষ্ঠান পেলেও নদীতে বালু তুলছে অন্য প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, ড্রেজারের শব্দে রাতে ঘুম হচ্ছে না তাদের। ভাঙন শুরু হয়েছে নদীর তীরে। কেউ প্রতিবাদ করতে গেলে দেয়া হচ্ছে হুমকি, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। দিনে রাতে সমানে চলছে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। সরকারি নির্দেশনা অনুযায়ী রাতে ড্রেজার চালানোর অনুমতি না থাকলেও তা মানা হচ্ছে না। সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর এলাকায় সারের গুদাম নির্মাণের জন্য নিচু ভূমি ভরাট শুরু হয় গত জুন মাসে। এজন্য সুরমা নদী থেকে 7 লাখ ঘনফুট বালু তোলার কাজ পায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তারা কাজটির দায়িত্ব দেয় স্থানীয় মেসার্স মোসা এন্টারপ্রাইজ নামে আরেক প্রতিষ্ঠানকে। অভিযোগ উঠেছে, ড্রেজার মালিক দিনরাতে বালু তুলে সরকারি কাজের নামে অন্যত্র বিক্রি করছেন। এলাকাবাসীর অভিযোগ, ড্রেজারের শব্দে রাতে ঘুম হচ্ছে না তাদের। ভাঙন শুরু হয়েছে নদীর তীরে। এর প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হুমকি। যে ডাম্পে যেগুলো বিক্রি করা হয় ওদেরকে সকালে লোড করে দেয়, আর সন্ধ্যার সময় ওদেরকে লোড করে দেয়। ওরা ডাম্পে বিক্রি করে। হুমকি দেন যে ওটা নিয়ে তোমরা মাথা কামাইতে হবে না, ওটা আমাদের কাজ, এটা আমরা কি করব না করব এটা আমার ব্যাপার। মানি যায় না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না, এটা খুব জ্বালা যন্ত্রণা করে। তারা নানান ধরনের নানান নেতা তার হুমকি দেখায় যে তোরা গ্রাম ছাড়া হইবে, শব্দ লাগিয়া পড়াশোনা জানার, জমিন ভাঙ্গা, রাস্তা ভাঙ্গা, এই পর্যন্ত আমরা ইয়ে ভাঙছে, এখন বাড়ির কিনারও আইসে ভাঙ্গা। বাধা দিলে গেলে পুলিশ দৌড় মারে পরে। এখন আমরা ওইটার নিষ্পত্তি চাই, নিষ্পত্তি কোনো হইতো আমরা কার কাছে যাইতাম। এ নিয়ে প্রশ্ন করলে ড্রেজার চালক দিনের কথা অস্বীকার করেন, রাতে তার নানা অজুহাত। আর প্রকল্পের ভরাট কাজের অগ্রগতি ড্রেজার মালিকের ওপর নির্ভর করছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। না না না, এরকম কোনো ডকুমেন্ট ওরা দিতে পারবো না যে আমরা কোথাও বেশি, আমরা বেচবো কম নয়, আমরা তো বেচার অধিকার নাই, কোনো কিছু করেন না। যেহেতু আমরা বেতনদারি, আমরা 12 ঘন্টা ডিউটি করি, কোম্পানি মাল নেয়, সারের কথা যাই এই পর্যন্ত আমরা জানি। বালি পড়ার উপর ডিপেন্ড করবে। ওনারা আমাদেরকে 2 মাস সময় দিয়েছেন এটাকে মাটি ভরাট করার জন্য। এখন আমরা যাদেরকে কোম্পানি বা সরকার যাদেরকে কাজ দিয়েছে, এখন তারা যেভাবে মাটি দিচ্ছে এটার উপর নির্ভর করবে কতদিন লাগবে। এর প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নতুন নিয়োগ পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার। রাতের ড্রেজার চলার আসলে কোনো নিয়ম নাই, কিন্তু যদি কোনো অভিযোগ পাওয়া যায় যে রাতে ড্রেজার চলছে যেটা সময়ের বাইরে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। সুরমা নদী থেকে 2 মাসের জন্য বালু উত্তোলনের অনুমতি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, সুনামগঞ্জ। পটুয়াখালী সদর উপজেলার মুচিরপুর ব্রিজ শরিকখালী সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। 2 কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে 3 ইউনিয়নের বাসিন্দারা। এলজিইডি বলছে এরই মধ্যে সড়কটি পাকা করতে প্রকল্প করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পানি আর কাদায় ভরা পুরো সড়ক। আটকে গেলে ঠেলে নিতে হয় যানবাহন, মানুষকে চলতে হচ্ছে খালি পায়ে।
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল বাজার ব্রিজ থেকে শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত 2 কিলোমিটার সংযোগ সড়ক এখনো পাকা করা হয়নি। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর কাদার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এলাকাবাসী বলছেন, বারবার বিভিন্ন মহল ও জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো মেলেনি কোনো সমাধান। পানি উঠে যায়, বৃষ্টির দিনে খুবই সমস্যা, যাতায়াত একদম বন্ধ হয়ে যায়। জন্মের পরে রাস্তাটিতে একটু মাটি দিতে দেখিনি, ইট পাথরের ছোঁয়া তো দূরের কথা। কোনো বিয়ের প্রস্তাবও আসতে পারে না কাদা প্যাকেট লেগে। সেলোয়ার ব্যাগ নষ্ট হয়ে যায়, আমরা পড়ে যাই সিসলা খেয়ে, যার জন্য আমাদের স্কুলে যেতে পারি না। স্কুলে যাইতে দেরি হইলে স্যাররা বকাবকি করে। পানি আনতে গেছি, হ্যাঁ পড়তে যাই। সংসার চালাইতে অনেক কষ্ট হয়, পাঁচ পাতি চালাইলে কাদার মধ্যে নষ্ট হয়ে যায়। অসুস্থ রোগী থাকে, তাকে নেওয়ার কোনো মাধ্যম নাই, একমাত্র মরার পরে যে খাটে তোলা হয় ওই খাট ছাড়া তাকে এরকম ভাবে শহরে বা হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নাই। এলজিইডি বলছে, এরই মধ্যে সড়কটি পাকা করতে একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই শুরু হবে কাজ। প্রাথমিকভাবে একটা পাকগুলো তৈরি করে পটুয়াখালী প্রকল্পতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পটি মিনিস্ট্রি পর্যায়ে আছে, এটা অ্যাপ্রুভাল হইলে আমরা পরবর্তীতে টেন্ডারে যাব। মুচিরপুল ব্রিজ শারিকখালী সড়কটি প্রতিদিন আউলিয়াপুর সহ 3 ইউনিয়নের অন্তত 5,000 মানুষ ব্যবহার করেন। সময় সংবাদ, পটুয়াখালী। বিলাসী জীবনযাপন, 2 থেকে 3টি ডাকাতি করে নিজেকে গুটিয়ে রাখেন বেশ কয়েক মাস। নড়াইলে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা ও তার স্ত্রীকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা হয় লুণ্ঠিত স্বর্ণালংকার। সুদর্শন যুবক, হাতে দামি ঘড়ি, স্বর্ণের ব্রেসলেট, পরনে দামি পোশাক, সঙ্গে ব্র্যান্ডের মোটরসাইকেল। দেখে যে কেউই ধারণা করবেন সুদর্শন যুবকটি বেশ বিত্তশালী। টাকা উপার্জনের মাধ্যম হিসেবে ডাকাতিকেই বেছে নিয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার যুবক তুষার শেখ ওরফে গোল্ড হৃদয়। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের 26 জানুয়ারি উপজেলার ঘাঘা গ্রামে প্রবাসী বাবলু শেখ এবং এর 4 দিন পর নোয়াগ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হাসান বিশ্বাসের বাড়িতে ডাকাতি করে তুষার শেখের নেতৃত্বে সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দল। সেখানে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুট করে নেয় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন। প্রথম ঘটনায় প্রবাসীর স্ত্রী শেফালি বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন, আর দ্বিতীয় ঘটনায় ভুক্তভোগী পরিবার দস্যুতার অভিযোগ দিয়ে মামলা করেন। আমার বাড়ি থেকে ঘর করার জন্য আমার স্বামী টাকা পাঠাইছে, সেই টাকাগুলো আসমার লোকজন নিয়ে ডাকাতি করে নিয়ে গেছে। আলমারি কেবল খুলতে গেছে, আমার মেয়ে ওই লাইট বন্ধ করে দিয়েছে, ডাইনিং রুমের থেকে আস্তে আস্তে 2-3 পা ফেলাইয়ে ও দৌড় মারছে। দৌড় মেরে আর এক বাড়ি যখন গেছে যায় ডাকাত বলছে, তখন ওরা ওইগুলো নিয়ে পলাই যায়। আমার দেওয়া ভিত্তিতে আমরা নগরাম হাসান বিশ্বাসের বাড়ি এবং গাগা শেফালি বেগমের বাড়ি আমরা 2টা কাজ করছি। রোববার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঘাঘা গ্রামের ডাকাতি মামলার তদন্তে তুষার শেখের সম্পৃক্ততা মেলে। এরই সূত্র ধরে শনিবার রাতে রাজধানী ঢাকার বিমানবন্দরের আজমপুর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় তুষার। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নোয়াগ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার সহ দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাতকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বাদী কর্তৃক শনাক্ত হয়েছে এবং লুণ্ঠিত মালামালের বিষয়ে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে। তুষারের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের 12টির বেশি মামলা রয়েছে। শুধু লোহাগড়া থানাতেই রয়েছে 7টি। সময় সংবাদ, নড়াইল। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কাতারের রাজধানী দোহায়। তবে হামাসের পক্ষ থেকে প্রস্তাবিত কিছু পরিবর্তনকে অগ্রহণযোগ্য বলে দাবি তেল আবিবের। ইসরায়েলি আগ্রাসনে রক্তাক্ত গাজা উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর বর্বরতা যেন থামার নয়। স্থানীয় সময় সোমবার গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি।
এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতির আলোচনায় ফের সক্রিয় হয়েছে ইসরায়েল। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কাতারের রাজধানী দোহায়। তবে হামাসের পক্ষ থেকে প্রস্তাবিত কিছু পরিবর্তনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে তেল আবিব। এছাড়া জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। জানা যায়, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর। গেল শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দেয়। তবে শর্ত জুড়ে দেয়, স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যেন নতুন করে কোনো হামলা না হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোন আলাপকে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনায় আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে যুদ্ধবিরতির আলোচনা ছিল দ্বিপাক্ষিক একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। আর এই ফোন আলাপকে এখন পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ফলপ্রসূ আলোচনা বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, পুরো সময়কালের মধ্যে এটি ছিল তাদের সবচেয়ে ভালো আলাপ। তিনি আরো বলেন, আকাশ প্রতিরক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রতিরক্ষা উৎপাদন, ক্রয় ও বিক্রয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, দ্রুত বৈঠকে বসে আলোচনা করা হবে যাতে আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী করা যায়। এদিকে শুক্রবার জেলেনস্কির সঙ্গে ফোনালাপের বিষয়টি জানান ট্রাম্প নিজেও। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, মস্কো যুদ্ধবিরতির বিষয়ে আন্তরিক নয়। জেলেনস্কির অনুরোধে যুক্তরাষ্ট্র কি আরও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রতিরক্ষার জন্য তাদের এটা দরকার। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। শেয়ার বাজারে আসছে না টেসলায় বিনিয়োগের লক্ষ্যে তৈরি ফান্ড। ইলন মাস্কের আমেরিকান পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ঘোষণার পর এমন সিদ্ধান্ত নিল অ্যাজোরিয়া পার্টনার্স। একই সঙ্গে মাস্কের নতুন রাজনৈতিক পদক্ষেপের সমালোচনা করেছেন প্রতিষ্ঠানটির প্রধান জেমস ফিশব্যাক। এদিকে রাজনৈতিক দল গঠন করলে মাস্কের ব্যবসাতে বিরূপ ভূমিকা পড়ার আশঙ্কা দেখছেন বিনিয়োগ মহল। ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার পর বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাজোরিয়া পার্টনার্স তাদের আলোচিত অ্যাজোরিয়া টেসলা কনভেক্সিটি ইটিএফ শেয়ার বাজারে আনার পরিকল্পনা স্থগিত করেছে। স্থানীয় সময় শনিবার অ্যাজোরিয়া এই সিদ্ধান্তের কথা জানায়। এর একদিন আগেই টেসলার প্রধান ইলন মাস্ক আমেরিকা পার্টি নামে নতুন মার্কিন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা সম্প্রতি এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। মাস্কের দল গঠনের ঘোষণার পর অ্যাজোরিয়ার সিইও জেমস ফিশব্যাক একাধিক এক্স পোস্টে মাস্কের নতুন রাজনৈতিক পদক্ষেপের সমালোচনা করেন। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। ফিশব্যাক গঠিত বোর্ডকে মাস্কের রাজনৈতিক অভিলাষ ও তার টেসলায় তার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে বৈঠকে বসার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাস্ক যখন মে মাসে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে সরে দাঁড়ান, তখনও বিনিয়োগকারীদের আস্থা টেসলার ভবিষ্যৎ নিয়েছিল ইতিবাচক। কিন্তু এখন তার রাজনৈতিক ঘোষণায় সেই আস্থা প্রশ্নের মুখে পড়েছে। অ্যাজোরিয়া জানিয়েছে, অ্যাজোরিয়া 500 মেরিটোক্রেসি ইটিএফ নামে নতুন একটি ফান্ড গঠন করতে যাচ্ছে। এদিকে ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠন তার ব্যবসায়িক ভূমিকায় প্রভাব পড়বে কিনা তা নিয়েও বিনিয়োগ মহলে প্রশ্ন উঠেছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। লাখো আফগান শরণার্থীকে ইরান ছাড়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার ছিল সরকারের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন। এরপরও যারা থেকে যাবে তাদের গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। যুদ্ধ শেষে নিরাপত্তা উদ্বেগের মধ্যে শুরু এই বহিষ্কার অভিযান। চরম দারিদ্র্য আর যুদ্ধ এড়াতে যারা আফগানিস্তান থেকে পালিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন তাদের অনেকেই এখন বাস্তুচ্যুত হওয়ার মুখে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আফগানদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তেহরানের দেয়া সময়সীমা অনুযায়ী আফগানদের নিজ উদ্যোগে ইরান ছাড়ার সময় ছিল রোববার পর্যন্ত। এরপর যারা থেকে যাবে তাদের গ্রেফতার করে জোরপূর্বক ফেরত পাঠানো হবে বলে জানায় প্রশাসন। মার্চে দেয়া নির্দেশনার পর এখন পর্যন্ত অন্তত 7 লাখ আফগান ইরান ছেড়েছে। শুধু জুনেই ছাড়তে বাধ্য হয়েছেন 2,30,000।
ইরানে বর্তমানে আনুমানিক 40 লাখ আফগান বসবাস করছেন, যাদের অনেকেই দেশটিতে কাটিয়েছেন কয়েক দশক। তেহরান সরকার বলছে অবৈধভাবে থাকা বিদেশিদের 2023 সাল থেকেই ফেরত পাঠানো হচ্ছে। এখানে আলাদাভাবে আফগান নাগরিকদের টার্গেট করা হচ্ছে না বলেও দাবি তাদের, যদিও আফগান নাগরিকরা বলছেন ভিন্ন কথা। তবে জাতিসংঘ সহ মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, এই গণবহিষ্কার আফগানিস্তানের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। যুদ্ধ, দারিদ্র্য ও তালেবান শাসন থেকে পালিয়ে যাওয়া এসব মানুষ এবার ফিরলে খাদ্য, আশ্রয় ও নিরাপত্তার চরম সংকটে পড়বে। এমনকি এতে সীমান্ত অঞ্চলে হুমকি বাড়তে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিক্স জোটের 2 দিনব্যাপী শীর্ষ সম্মেলন। তবে অনুপস্থিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন। একদিকে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিরোধ, অন্যদিকে একক আধিপত্যের বিপরীতে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার পক্ষে কণ্ঠ মিলিয়েছে ব্রিক্স সদস্যরা। স্থানীয় সময় রোববার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয় ব্রিক্স শীর্ষ সম্মেলন। 2 দিন ব্যাপী এ সম্মেলনে এবার অনুপস্থিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তার বদলে প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে সশরীরে অনুপস্থিত থাকলেও যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ব্রিক্স সম্মেলনে এবার অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচ্যসূচিতে উঠে এসেছে বৈশ্বিক শুল্ক নীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষভাবে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব নেতারা। ব্রিক্স নেতাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতিতে বৈষম্য তৈরি করছে। এর জবাবে জোট এখন নতুন অর্থনৈতিক কাঠামো গঠনের দিকে এগোচ্ছে। সম্প্রতি মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্য করে জোট আরও সম্প্রসারিত হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীন ও ব্রাজিলের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে রিও ডি জেনেইরোতে বৈঠক করলেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ডিজিটাল অর্থনীতি থেকে শুরু করে মহাকাশ গবেষণার সর্বক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ঘোষণা এসেছে। ব্রিক্স সম্মেলনের আগে দুই দেশের এই উচ্চ পর্যায়ের বৈঠক বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থায় দক্ষিণের নেতৃত্ব তুলে ধরার বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শনিবারের এই বৈঠকে ডিজিটাল অর্থনীতি, সবুজ প্রযুক্তি, বিজ্ঞান ও মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পরস্পর সক্ষমতা কাজে লাগাতে একমত হন তারা। লি বলেন, চীন ব্রাজিল সম্পর্ক এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় অবকাঠামো, বাণিজ্য ও আর্থিক খাতে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে 2026 সালের চীন ব্রাজিল সংস্কৃতি বর্ষ সফল করার আহ্বান জানান লি কিয়াং। বৈঠকে প্রেসিডেন্ট লুলা বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ব্রাজিল। তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত এবং নভেম্বরে বেলেমে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে চীনের অংশগ্রহণকে স্বাগত জানায় তার দেশ। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক নীতি, মহাকাশ গবেষণা এবং উন্নয়ন কৌশল একীকরণের মতো খাত। দুই নেতা বহুপাক্ষিক কাঠামোয় ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে একটি সমতা ভিত্তিক বিশ্ব গঠনের প্রতিশ্রুতিও দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। রোববার ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা ও মেরিটাইম নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির নাম ম্যাজিক সিস। এই লাইবেরিয়ান পতাকাবাহী এবং গ্রিসের মালিকানাধীন একটি কার্গো জাহাজ। ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা ও অ্যামব্রে জানায়, হামলায় 8টি ছোট স্পিডবোট থেকে গুলি এবং সেলফ প্রোপেলড গ্রেনেড ছোড়া হয়। তবে জাহাজের আগুন নিয়ন্ত্রণের বিষয়টি এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্যের ব্যাপক চাহিদা থাকায় বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন মাসে রেকর্ড আয় করেছে ফক্সকন। তাইওয়ানের ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারক কোম্পানিটি শনিবার এক বিবৃতিতে জানায়, বছর ব্যবধানে প্রতিষ্ঠানটির আয় প্রায় 16% বেড়ে দাঁড়িয়েছে 1.5
$79 ট্রিলিয়ন। মূলত এআই নির্ভর পণ্যের চাহিদা বেশি থাকায় কোম্পানির ক্লাউড অ্যান্ড নেটওয়ার্কিং পণ্য বিভাগের রাজস্ব বেড়েছে। তবে বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে আইফোনের সবচেয়ে বড় অ্যাসেম্বলার। এদিকে ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চাপের মুখে থাকায় ফক্সকনের শেয়ার দর চলতি বছর এখন পর্যন্ত 12.5% পড়ে গেছে। স্পেনে শুরু হয়েছে জনপ্রিয় সান ফার্মিন ফেস্টিভ্যাল। ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলার মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এই আয়োজন। উৎসবে অংশ নিতে পাম্পলোনা মেইন স্কোয়ারে জড়ো হন দেশ বিদেশের হাজারো মানুষ। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গর্জে উঠেছে ইউরোপের দেশ স্পেনের বাসিন্দারাও। ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা বন্ধ করো, রবে উত্তাল হয়ে ওঠে পাম্পলোনা চত্বর। আর এই স্লোগানের পরপরই আতশবাজির মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী সান ফার্মিন উৎসব। এ সময় পাম্পলোনা স্কোয়ারে জড়ো হন হাজারো উৎসবপ্রেমী। সাদা পোশাকের সঙ্গে গলায় লাল স্কার্ফ জড়িয়ে ঐতিহ্য মেনে অপেক্ষা করছিলেন প্রথম আতশবাজির। এর আগে এক বিশাল পতাকা উত্তোলন করা হয় যাতে লেখা ছিল ইন্ডিপেন্ডেন্স। চুপিনাজো নামের বিশেষ আতশবাজিটি ছুড়েন ইয়ালা নাফারোয়া নামের এক ফিলিস্তিনপন্থী প্ল্যাটফর্মের কর্মী। দর্শনার্থীদের মধ্যে ছিলেন সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও জার্মানি থেকে যাওয়া পর্যটকেরা। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা, সবাইকে এত আনন্দে দেখে ভালো লাগছে। এই উৎসবের বিশেষ আকর্ষণ ষাঁড়ের দৌড়। দেশ বিদেশের অনেক মানুষ অংশ নেন এই প্রতিযোগিতায়। দেখি দৌড়ে কত দূর যেতে পারি। কয়েকদিন অনুশীলনের পর মনে হচ্ছে বেশ ভালো দৌড়াতে পারবো। আশা করছি দেয়াল আর ষাঁড়ের মধ্যে আটকা পড়বো না। 875 মিটার পথ জুড়ে গলায় লাল কাপড় বেঁধে দৌড়ে চলেন প্রতিযোগীরা। পেছনে থাকে তেড়ে আসা ষাঁড়ের দল। ঐতিহ্যবাহী এই দৌড়ের নাম রানিং অফ দ্য বুলস। আনন্দের সঙ্গে রাজনৈতিক বার্তা যোগ হওয়ায় এবারের সান ফার্মিন উৎসব পেয়েছে নতুন মাত্রা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বাংলাদেশ হাউসে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আফ্রিকার বিভিন্ন দেশ ও প্রদেশ থেকে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমদ শফির সভাপতিত্বে এবং প্রথম সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষক, আইনজীবী ও ব্যবসায়ীরা। জোহেন্সবার্গ, কেপটাউন, নাটাল ও নর্থ ওয়েস্ট প্রভিন্স ছাড়াও লেসোথো, সোয়াজিল্যান্ড ও বতসোয়ানা থেকেও প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রবাসীদের ঐক্য, সুনাম ও ব্যবসায়িক সহযোগিতায় বৃহত্তর সামাজিক সংগঠন গঠনের আহ্বান জানান রাষ্ট্রদূত। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। মিয়ানমার থেকে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া স্বর্ণকন্যাদের সংবর্ধনা দিল বাফুফে। দক্ষিণ এশিয়ান গণ্ডি পেরিয়ে নিজেদের ফুটবলের বিশ্বমঞ্চে প্রমাণ করতে চায় ঋতুপর্ণা, আফ্রিদারা। এশিয়ান কাপে মূল লক্ষ্য বাফুফের। মিয়ানমারের নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক, তারপর ঢাকা। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও ফুটবলারদের চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ। দেশের নারী ফুটবল জাগরণের ইতিহাসের অংশ হয়ে থাকবে এই দলটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণকন্যাদের বহনকারী বাসের গন্তব্য হাতিরঝিলের এমপি থিয়েটার। সেখানে ইতিহাস গড়া নারী দলের জন্য সংবর্ধনার আয়োজন করে বাফুফে, যেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি দাবিদ আউয়াল, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। একে একে মঞ্চে ডাকা হয় ঋতুপর্ণা, আফ্রিদা, মনিকা, মারিয়াদের। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী সদস্যরা। এরপর হয় বর্ণিল আলোকসজ্জা। নারী ফুটবলারদের সংবর্ধনা আয়োজনে কোনো কার্পণ্য করেনি বাফুফে। সমর্থকদের ভালোবাসায় অনুপ্রাণিত ফুটবলাররাও বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে চান বিশ্ব মঞ্চে। আর এদেশের মানুষের ফুটবল প্রেম দেখে বিমোহিত দলের ইংলিশ কোচ পিটার বাটলার। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। খুবই ভালো লাগতেছে, এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন।
আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। এমন পরিস্থিতিতে আমি কথা বলতে অভ্যস্ত নই। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বাফুফুকে এমন একটি আয়োজন করার জন্য এবং অবশ্যই সমর্থকদের। এটি আমার ক্যারিয়ারে অনেক বড় পাওয়া। মিয়ানমারের নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। আর অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে যাওয়া নারী এশিয়ান কাপই এখন মূল লক্ষ্য বাফুফের। আমি লাস্ট খেলাটা দেখার সময় যে খেলাটা দেখেছি মায়ানমারের, আমি দেখেছি এর আগেও আমি ওদের খেলা দেখেছি, আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না ওরা পজিশনটা তখন কিভাবে নিচ্ছে। দিস ইজ অ্যামেজিং। আই মিন ইউ গাইজ আর অ্যামেজিং, জাস্ট কিপ রকিং। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি। আমাদের অলিম্পিক কিংবা বিশ্বকাপ ফুটবলের যে হাতছানি দিচ্ছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। জাঁকজমকভাবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলেও নারী ফুটবলারদের জন্য আর্থিক কোনো পুরস্কার ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ওয়ানডে জয়ের সুখ স্মৃতি নিয়ে এবার কলম্বো থেকে পাল্লে কেলেতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। হোটেলে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন পুরো দল। তৃতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে না পাওয়ার শঙ্কা থাকলেও পুরোপুরি ফিট আছেন তিনি। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে চনমনে অবস্থায় রয়েছে মেহেদী হাসান মিরাজরা। বিকেল 3টায় রওনা দিয়েছে সিনেমন গ্র্যান্ড হোটেল থেকে কলম্বো, এবং সেখান থেকে এখানে এসে পৌঁছতে প্রায় 6টা সাড়ে 6টার মতো সময় বেজে গেছে। কলম্বো থেকে ক্যান্ডি আসতে আসলে বাসে যদি আসেন আপনি 4 ঘন্টার সময় লাগে, আর ট্রেনে আসলে যেটা প্রায় 5 কি 5.5 ঘন্টার মতো একটা সময় লাগে, যেটা আসলে পৃথিবীতে বিখ্যাত কলম্বো থেকে ক্যান্ডির যে ট্রেন যাত্রা, সেটা সেই ট্রেন যাত্রা করে আসলে আমরা এসেছি। যেমনটা দেখেছি যে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, পাশাপাশি হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তারা বেশ উৎফুল্ল অবস্থায় আছেন। তারা হোটেলে চেক ইন করেছেন, একজন আরেকজনের সাথে খুনসুটি করছেন। একটা জয় আসলে কতটা বুস্ট আপ করেছে দলকে সেটা আসলে এই ছবিগুলোই বলে দেয়। ইনজুরি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সময় যে চোট পেয়েছিলেন সেই চোটটা কতটা গুরুতর, তিনি কি তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা। আমরা টিম ম্যানেজমেন্ট, মেডিকেল টিম, ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছিলাম যারা আসলে দায়িত্বশীল রয়েছেন। তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তৃতীয় ওয়ানডের জন্য পুরোপুরি ফিট রয়েছেন নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক। তিনি প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে দারুণ স্টার্ট করেছিলেন, যদিও ক্যারি করতে পারেননি, বাট তার যে পার্টনারশিপ গড়ে দেওয়াটা সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং তিনি যদি না থাকেন সেটা বড় ক্ষতি হবে বাংলাদেশ দলের জন্য। এখন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইনজুরি সংক্রান্ত কনসার্নের বিষয় থেকে বাংলাদেশ দল বা টিম ম্যানেজমেন্ট তাকে খেলাবেন কিনা। কারণ আমরা যেটা দেখেছি যে তাসকিন আহমেদ প্রথম ম্যাচে 4 উইকেট পেয়েছেন, লম্বা সময় পর ইন্টারন্যাশনাল সার্কিটে ব্যাক করার পরে তিনি 4 উইকেট পাওয়ার পরেও টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে বসিয়ে দিয়েছেন, কারণ তার ইনজুরি কনসার্ন রয়েছে। এই সংক্রান্ত যদি কোনো চিন্তা টিম ম্যানেজমেন্টের মাথায় থাকে সেক্ষেত্রে হয়তো বা আমরা শান্তকে তৃতীয় ওয়ানডেতে দেখব না। তবে টিম ম্যানেজমেন্ট কিংবা মেডিকেল টিম বলছে যে তিনি ম্যাচ খেলার জন্য ফিট রয়েছেন। পাশাপাশি অন্য যেই ক্রিকেটাররা রয়েছেন তারাও কিন্তু দারুণ একটা আত্মবিশ্বাস নিয়ে হোটেলে এসেছেন কলম্বো থেকে। এখন আসলে এই আত্মবিশ্বাস কিংবা রিদমটা ক্যান্ডিতে ধরে রাখার মিশন বাংলাদেশ দলের জন্য, এবং সেটা যদি করতে পারে বাংলাদেশ, দারুণভাবে একটা সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। না নিলেও গ্লোবাল সুপার লিগে ঠিকই খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। প্রোটি স্পেনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছেন ইন্টারন্যাশনাল লিগ টি20 ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে তারা। সব ঠিক থাকলে আগামী 16 জুলাই দুবাইয়ের জার্সিতে সাকিব মুখোমুখি হবেন তার সাবেক দল রংপুর রাইডার্স। কারোর দিকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কী হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই।
রংপুর রাইডার্স চেয়েও সাকিব আল হাসানকে দলে রাখতে পারেনি, কিন্তু নিয়তি তাকে ঠিকই নিয়ে গেল জিএসএল এর মঞ্চে। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া $1 মিলিয়ন টুর্নামেন্টের জন্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-20-র বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অবশ্য গ্লোবাল সুপার লিগে সাকিবের খেলার সুযোগ হচ্ছে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায়। তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কদিন আগেই সিপিএল এ নাম লিখিয়েছেন সাকিব। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এছাড়া সাকিব দল পেয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাক্স 60 টি10 লিগেও। বলাই যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লম্বা সময়ের জন্য থাকতে হবে এই অলরাউন্ডারকে। গেল মে মাসে সবশেষ মাঠে দেখা গিয়েছে সাকিবকে। পাকিস্তান সুপার লিগে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। 3 ম্যাচে তুলে নিয়েছিলেন 1 উইকেট। পিএসএল শিরোপাও জিতেছিল লাহোর, যদিও এর আগে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এই অলরাউন্ডারকে। বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞার জন্য বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হারান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আগামী বৃহস্পতিবার শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাকিবের দল। মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল স্ট্যাক্সের। বিপিএলে সাকিব সবশেষ খেলেছেন 2024 আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে। আগামী 16 জুলাই জিএসএল এ সাকিবের দল দুবাই মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। হামজা জামালদের মতো লাল সবুজ জার্সি গায়ে চাপানোর অপেক্ষা ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মিনহাজ চৌধুরী। বাফুফের ট্রায়াল নিয়ে ইতিবাচক তরুণ এই ফুটবলার। তবে স্ট্রাইকারদের নিয়ে আলাদা কোনো সেশন না থাকায় কিছুটা হতাশ হতে হয়েছে তাকে। সঙ্গে দেশ ও দেশের বাইরের ট্রায়ালের পার্থক্য জানান মিনহাজ। স্ট্রাইকার খরায় ভুগতে থাকা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একজন হতে পারেন মিনহাজ চৌধুরী। বাংলাদেশে তার ফুটবলের হাতে খড়ি হলেও বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ক্লাব রয়্যাল হলডোয়েতে। তবে দেশের মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি মিনহাজ। 5000 মাইল দূর থেকে এসে বাফুফের ট্রায়াল দিয়েছেন তিনি। যে অভিজ্ঞতা সময় সংবাদে তুলে ধরেন সিলেটের এই তরুণ। এক্সপেরিয়েন্স অনেক ভালোই হয়েছে, অনেকগুলো ড্রিল করছি আমি। আর সত্যি বলতে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম ন্যাশনাল টিমের জন্য ট্রায়াল, আন্ডার 23 বা ন্যাশনাল যাই হোক। সো অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার জন্য। একটু কষ্ট হয়েছে, বাট আমরা তো দেশের জন্য খেলতে আসছি, সো এইখানে তো মানে নিতেই হবে আমাদের, এটা তো কোনো অপশন নাই। এর আগেও ইংল্যান্ডের বেশ কিছু ক্লাবে ট্রায়াল দিয়েছেন প্রবাসী এই ফুটবলার। তাই দেশ ও দেশের বাইরের ট্রায়ালের মধ্যে পার্থক্যটাও ভালোভাবেই আজ করতে পেরেছেন মিনহাজ। ইউকেতে ওইখানে আমি ট্রায়াল দিয়েছি একটা ক্লাবে। সো ওইখানে একটু আই থিঙ্ক একটু ডিফারেন্ট। ওইখানে আপনার আগে ফিটনেস টেস্টটা করায়, যেটাকে বিপ টেস্ট বলে আর কি। বল কন্ট্রোলিং দেখে, প্লেয়ারদের পজিশন বুঝে, গেম সেন্সটা দেখে, শুটিং, এভরিথিং, হেডিং কে ভালো পারে সবগুলা দেখে, কর্নার কিক, ফ্রি কিক, পেনাল্টি। দেশে প্রথমবারের মতো এমন আয়োজনে বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিনহাজ। তবে ট্রায়ালে স্ট্রাইকারদের নিয়ে আলাদা কোনো সেশন না থাকায় কিছুটা হতাশ এই স্ট্রাইকার। আমি কিন্তু স্ট্রাইকার, বাট আমি রাইট উইংয়ে খেলতে হয়েছে আর কি। আমার একটু আক্ষেপ ছিল, সবগুলো একই টাইপের ছিল। স্ট্রাইকার কিন্তু অনেক কম ছিল এই ট্রায়ালেও। আই থিঙ্ক আমি আর আরও 3 জন শুধু ছিল স্ট্রাইকার, আর বাকিগুলা অন্য প্লেসে। সো যে স্ট্রাইকারদের নিয়ে যদি একটা আলাদাভাবে সেশন করা হইতো, এটা ভালো হইতো। জাতীয় দলে হামজা জামালরাই মিনহাজকে অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় তাদের মতো লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান এই তরুণ ফুটবলার। আই থিঙ্ক আমার গোল করার রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে না। পিআর ও আগে স্থানীয় ভোট চাওয়া ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা, বলছে জামাত। জুলাই সনদ মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ। উত্তরাঞ্চলে পদযাত্রায় নেতারা। রক্তাক্ত জুলাইয়ের 7 তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেট। আসে বৈষম্যমূলক কোটা বাতিলের 1 দফা ঘোষণা। হল বন্ধ হয়ে গেলে আন্দোলনের হাল ধরেন বেসরকারি শিক্ষার্থীরা। এবং ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা। বরগুনার সরকারি হাসপাতালের চেয়ে 3 গুণ বেশি শনাক্ত হচ্ছে বেসরকারিতে। একে অপরকে দুষছেন স্বাস্থ্য বিভাগ, ক্লিনিক মালিকরা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।